নীল রঙের শাড়ি যা আহমেদের সবচেয়ে পছন্দের। স্নিগ্ধ অথচ গভীর মায়া ছড়িয়ে দিয়েছিল তার চারিপাশে। শাড়ির প্রতিটি ভাঁজ যেন এক একটি অনুচ্চারিত কবিতা, যা আহমেদের হৃদয়ের অন্তরে প্রবেশ করে তার ভালোবাসার গভীরতা জাগিয়ে তুলেছিল। চোখের কোণে সেই কোমল হাসি আর রেশমের মতো নীল শাড়ির আঁচলে জড়িয়ে থাকা তার শ্যামলা ত্বক, সব মিলিয়ে যেন এক অমলিন সৌন্দর্য রচনা করছিল। আহমেদ যখন রোজার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানতো তার প্রিয় নীল রং রোজাকে আরো অপরূপ করে তুলবে, কিন্তু এমন সৌন্দর্য, এমন মুগ্ধতা সে কল্পনাও করতে পারেনি। রোজা যখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, আহমেদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। নীল শাড়ির আঁচল যেন তার চারিপাশে এক মোহময়ী আভা তৈরি করেছিল, যা সূর্যাস্তের নরম আলোয় আরো গাঢ় হয়ে উঠছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মৃদু অথচ সুনিশ্চিত, যেন পৃথিবীর ভারসাম্যই বদলে দিচ্ছে। আহমেদ তার দৃষ্টি সরাতে পারছিল না। তার মনে হলো এই মুহূর্তটি চিরস্থায়ী হয়ে যাক। মুগ্ধতায় ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আহমেদের। সেই মুহূর্তে শহরের কোলাহল ম্লান হয়ে গিয়েছিল। গাড়ির ইঞ্জিনের শব্দও যেন প্রকৃতির নিস্তব্ধতার মতো ঠেকছিল। রোজা গাড়িতে উঠে বসতেই তাদের মধ্যে এক অদৃশ্য স্পন্দন তৈরি হলো, যা ছিল পরস্পরের সান্নিধ্যের আনন্দ। কেউ কারোর সাথে কথা বলল না। আহমেদ রোজার প্রতি মুগ্ধতায় হারিয়ে গিয়ে কথা বলল না, আর এদিকে রোজা লজ্জায় কথা বলল না। লোকটা কেমন অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আহমেদ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। মেয়েটার সাথে এমন কথা না বলাই ভালো। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস রোজার চুলের মধ্যে খেলা করছিল, আর আহমেদ তাকে এক দৃষ্টিতে দেখছিল। তাদের মধ্যে তখন কথা প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছিল। তারা গাড়িতে চলতে থাকলো সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে, কিন্তু মনে মনে তারা যেন কোনো অজানা অলিখিত অনুভূতির পথে পা বাড়িয়েছিল। এই রাতেও রেস্টুরেন্টে আলোর ঝলমলে পরিবেশ। আহমেদ এবং রোজা গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ আহমেদ ধীর কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরে আসতে বলাটা আমার ভুল হয়েছে। রোজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, খুব খারাপ লাগছে? আহমেদ একটু থেমে গভীর এক দৃষ্টিতে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, লাগছে। তোমাকে এতটাই খারাপ লাগছে যে আমার নিঃশ্বাসটা থেমে গিয়েছে, হৃদস্পন্দন থমকে গিয়েছে আমার, যেন চারপাশে সব কিছু থমকে গেছে কেবল তোমার এই উপস্থিতি ছাড়া। ভাবছি এই পার্টিতে সবাই কিভাবে সামলাবে। যদি আমার মতো তাদেরও নিঃশ্বাস থেমে যায়, আমি তো এটা মেনে নিতে পারবো না। রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে বুঝতে চেষ্টা করলো যে তাকে কি সত্যিই খারাপ লাগছে, নাকি এটা আহমেদের কোনো গভীর প্রশংসার কৌশল। কিন্তু তার ছোট্ট মাথায় এটা ঢুকলো না। দুঃখী মনে নিজেকে আরেকবার পরখ করে নিল সে। আহমেদ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোমাকে এখন না দেখা গেলেই বোধহয় আমার জন্য সবচেয়ে বেশি ভালো হতো এই মুহূর্তে। রোজা চোখ পিটপিট করে তাকালো। লোকটা এভাবে বলছে কেন? তাকে কি এতটাই খারাপ লাগছে যে মানুষজন তাকে দেখলে ভূত ভেবে চেঁচিয়ে উঠবে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এক কাজ করো তো, তুমি অদৃশ্য হয়ে যাও। আমি ছাড়া যেন কেউ তোমাকে দেখতে না পায়। এটাই মনে হচ্ছে ভালো হবে। আহমেদের এমন উদ্ভট কথাতে রোজা লজ্জা পাওয়া ভুলে গেল। লোকটা কি পাগল হয়ে গেছে? কি বলছে এসব? নাকি আবার জ্বর এসেছে? আহমেদ আর কিছু না বলে রোজার হাতটা শক্ত করে ধরে বলল, চলো যাই। আহমেদ রোজার হাত ধরার সাথে সাথে তার ছোট্ট দেহখানা আবারও কেঁপে উঠল। ভুলে গেল একটু আগে আহমেদের করা পাগলামোগুলো। সে মাথা নিচু করে আহমেদের পিছে পিছে চলতে থাকলো, আবার মাঝে মাঝে এক পলক করে তাকাতে থাকলো আহমেদের মুঠোয় থাকা তার ছোট্ট হাতটার দিকে। সবসময় এভাবে হাত ধরে থাকলে মন্দ হবে না। মনে মনে রোজা ভেবে নিল, সারা জীবন যদি এভাবে তার হাত এই মানুষটার হাতের মুঠোয় থাকে, তাহলে কতই না ভালো হবে।
কতই না সুখকর হবে। এসব ভেবেই রোজা লাজুক হাসল। সবাই মিলে আলাদা করে ভিআইপি কেবিন বুক করেছে তাদের পার্টির জন্য, যেখানে শুধুমাত্র তাদের পরিচিত থাকবে। আহমেদ এবং রোজা কেবিনে ঢোকার সাথে সাথে সবাই হইহুল্লোড় শুরু করে দিল। আহমেদ তার বন্ধুদের সাথে হাঁক করলো। এদিকে রোজা পড়েছে মহা বিপদে। এত বড় বড় দামড়া ছেলেগুলো তাকে আপু আপু বলে ডাকছে। তখন থেকে কানের কাছে মশার মতো প্যান প্যান করে বলছে, কেমন আছো আপু, ভালো আছো তো আপু? রোজার খুব চিন্তায় আছে। এভাবে তার থেকে বয়সে বড় ভার্সিটির সিনিয়ররা যদি তাকে আপু বলে ডাকে, তাহলে তো ভার্সিটিতে বেশ সমস্যায় পড়তে হবে তাকে। আহমেদ রোজার এরকম ভয়ার্থ চোখ মুখ দেখে মুচকি হাসল। হুমায়রা এবং দিয়াও আছে এখানে। হুমায়রা এসে আহমেদকে বলল, ভাইয়া, এত লেট করলেন কেন? আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার তো দুইবার ঘুম হয়ে গেল। হুমায়রার কথা শুনে সবাই হেসে উঠল। এদিকে ক্ষণিক সময় পর আহমেদের হঠাৎ চোখ গেল তার দিকে, অদ্ভুত লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকা সারিয়ার দিকে। এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? সে তো এই মেয়েটাকে এখানে ডাকেনি। আহমেদ তৌসিফকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, এই নির্লজ্জ মেয়েটাকে কেন এনেছিস? তৌসিফ বলল, আরে ভাই, আমি আনিনি, রকিরা এনেছে। সারিয়াকে তুই তো জানিসই, যখনই খোঁজ পেয়েছে তুই এখানে আসবি, তখনই রকিদের সাথে ভাব জমিয়ে পিন পিন করে কুকুরের মতো ওদের পিছু পিছু চলে এসেছে। আর তুই যে সারিয়াকে পছন্দ করিস না, এটা শুধু আমি জানি, রকিরা কি জানে নাকি? টেনশন নিস না, কিছু হবে না। আর আজকে তো এখানে রোজা আছে, তুই রোজার সাথে থাকবি সব সময়, তাহলেই হলো। আহমেদ মনে মনে বলল, রোজা আছে দেখেই তো ভয়। এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই। যদি রোজার উপর নজর দেয়, কোনো ঝামেলা না হলেই হয়। আসলে এই সারিয়াটাকে তার বিপদের আর এক নাম মনে হয়। এরই মধ্যে সবাই মিলে রেস্টুরেন্টের টেবিলে বসে পড়ল। আহমেদ রোজাকে চেয়ার এগিয়ে দিয়ে বসতে দিল, নিজেও রোজার পাশে বসলো। তাদেরকে দেখে সারিয়ার চোয়াল শক্ত হয়ে আসলো। সে তো আজ শুধুমাত্র আহমেদকে সিডিউস করবে বলে এরকম খোলামেলা পোশাক পরে এসেছে, কিন্তু আহমেদ তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সারিয়ার মেজাজটা তখন থেকে খারাপ হয়ে আছে। সে অগ্নি চোখে রোজার দিকে তাকালো, কিন্তু রোজা তো আহমেদের দিকে তাকিয়ে। সবাই খাওয়া শুরু করলে হঠাৎ আহমেদের ফোন বেজে উঠল। সে রোজার দিকে ক্ষমা প্রার্থনায় ভরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি। বলেই ফোন কানে নিয়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে তৌসিফকে কিছু একটা ইশারা করে বলল। তৌসিফ মাথা নাড়িয়ে তাকে নিশ্চিন্তে থাকতে বলল। এরই মধ্যে হঠাৎ আহমেদের এক ক্লাসমেট রকি সারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারিয়া, আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবি বলতো? তোর বিয়ে খাওয়ার ইচ্ছে কিন্তু আমাদের অনেক দিনের। শিয়ামও বলল, তাই তো। আর তুই না কার সাথে রিলেশনে গেলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি? সারিয়া দুঃখী কণ্ঠে বলল, হ্যাঁ রে, ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ রকির এক বন্ধু বলে ওঠে। সবাই তার দিকে উৎসাহের সাথে তাকালো। রোজাও তাকালো তার দিকে। সে বলে উঠল, সবাই উৎফুল্লে বলে উঠল। হ্যাঁ রে, তাই তো। সারিয়া যেন বেশ খুশি হলো কথাটা শুনে। রোজা যেন মুহূর্তেই স্থবির হয়ে গেল। কি শুনল সে এটা? তার হৃৎপিণ্ডের ধকধকানিটা হঠাৎ করেই থেমে যাওয়ার মতো অনুভব হলো। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, যেন পুরো দেহ অবশ হয়ে গেছে। তার চোখের পলক একবারের জন্যেও পড়ল না। সারিয়া এবং আহমেদের নাম একসাথে শুনে তার মনে হলো যেন কেউ তার বুকের ভিতর ছুরি চালিয়ে দিয়েছে। তৌসিফও হকচকিয়ে গেল। এই মুহূর্তে সেরকম কিছু আশা করেনি। সে বড় বড় চোখ করে চুপসে যাওয়া রোজার দিকে তাকালো। রোজার এই ব্যথার মধ্যেই আরেকজন বলে উঠল,
সারিয়া লাজুক কণ্ঠে বলে উঠল। আমিও তো তাই চাই রে। আমারও মনে হয় উই আর মেড ফর ইচ আদার। শেষের কথাটা সারিয়া রোজার দিকে আর চোখে তাকিয়ে বলল। এদিকে তৌসিফের খাওয়া বন্ধ হয়ে আছে, সে কি করবে ভেবে পাচ্ছে না। আসলে তৌসিফ ছাড়া আর কেউই জানে না যে আহমেদ রোজাকে ভালোবাসে। সবাই মনে করে আহমেদ রোজাকে বোনের মতো দেখে। রোজার হৃদয় ক্রমশ ভারী হয়ে উঠছে। আহমেদ আর সেই মেয়ের নাম একসঙ্গে আবার শুনে রোজার বুকের ভিতর যেন হালকা এক ব্যথা ছড়িয়ে পড়ল। মুখে হাসির ছায়া টিকিয়ে রাখতে চাইলেও তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে অনুভব করলো তার এতদিনের লুকানো ভালোবাসা যেন হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে যেতে বসেছে। এদিকে রকি আবার প্রথম দেখাতেই রোজাকে পছন্দ করে ফেলেছে। সে তো মনে মনে রোজাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে। রোজার সাথে কথা বলার অজুহাতে সে আবার রোজাকে বলে উঠল। কি মনে হয় রোজা, আহমেদ এবং সারিয়াকে বেশ মানায় না? রোজা ম্লান চোখে হেসে বলল। হ্যাঁ, খুব মানায়।